আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে তোমরা জানো যে তোমাদের যারা পরীক্ষার্থী বেঁচে আছো যে তোমাদের অলরেডি অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে কেমিস্ট্রি ফার্স্ট উইকের। আজকের ক্লাসে আমি এই অ্যাসাইনমেন্ট সলিউশনের ব্যাপারে তোমাদের দিক নির্দেশনা দিব। অনেকে আমাকে বিভিন্ন দিক থেকে তোমরা লিখে পাঠিয়েছ, কিন্তু এর দ্বারা কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না। কেন? ফুল মার্কসের জন্য আমাদের ওই অ্যাসাইনমেন্টের মধ্যে সকল ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে, সকল ধরনের ইনস্ট্রাকশন। এখানে যদি তোমার একটা কোনো অপশন মানে বাদ থাকে, সেখানে কিন্তু আমি ইচ্ছা করে তোমাদেরকে মার্কস দিতে পারবো না। যেহেতু এখানে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়ন হবে, সাথে আরও এর হবে যে তোমাদের সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হবে। সুতরাং অ্যাসাইনমেন্ট যদি ভালো করতে পারো তাহলে কিন্তু ওই পরীক্ষার সাথে মিলে সহজে আমি আশা করি তোমরা ইনশাল্লাহ প্লাস পেতে পারো। এখন যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি আলোচনা করি, আমি আশা করবো আমি অ্যাসাইনমেন্টের মধ্যে যে ধরনের দিক নির্দেশনাগুলি দিব তোমরা অবশ্যই ওইগুলি ফিল আপ করে তোমরা জমা দিবে। এর বহির্ভূত যদি আমি কারো লেখা পাই সেই ক্ষেত্রে কিন্তু তোমরা মার্কস পাবে না, অর্থাৎ তোমাদের মার্কস যেটা সেটা কিন্তু কমে যাবে। অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো তোমরা সবাই পড়েছো, দেখেছো, আমিও দেখেছি। তো সেই অনুযায়ী আমি তোমাদের সাথে আমি আলোচনা করতেছি যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে যে সেকেন্ড চ্যাপ্টার পরমাণুর গঠন। যে পরমাণুর গঠনের উপরে আমাদের অ্যাসাইনমেন্ট, এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে কিছু নির্দেশনা দেওয়া আছে যে আমরা এই অ্যাসাইনমেন্টটা কিসের উপরে লিখব। এখন এই নির্দেশনাটা আমরা কাজ করব, সাথে আবার কিছু শিখন ফল দেওয়া আছে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের দ্বারা আমরা এই জিনিসগুলি শিখতে পারবো। তার মানে যদি কিছু বলা নাও থাকে সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা ইচ্ছা করলে শিখন ফল বেসিস আমরা কিছু লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের যে প্রশ্নটা কয়ের মধ্যে তোমরা দেখো যে লেখা আছে যে সেখানে যে বোরের পরমাণু মডেল, সেখানে ব্যাখ্যা যেটা সীমাবদ্ধতা সহকারে ব্যাখ্যা করতে হবে, কিন্তু সেখানে আবার শিখন ফলের মধ্যে তোমরা দেখবা যে তুলনা করতে পারবে। তো এই কারণে তোমরা অনেকেই কি করেছো, নিলস বোরের পরমাণু মডেল শুধু লিখেছ, সীমাবদ্ধতা লিখেছ, আর কিছু লিখো নাই, মার্কস কিন্তু তোমরা পাবা না। তোমাদের যখনই কোনো তুলনা বলে সেখানে কিন্তু তোমাদের দুইটার যে তুলনা সেটা বলতে হবে। হয়তো অ্যাসাইনমেন্টটা একটু বড় হবে, কিন্তু বড় হলে সেখানে কিছু আমাদের করার নেই। তাহলে তোমরা কিভাবে আনসার করবে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা প্রথমে নিলস বোরের পরমাণু মডেল ইন্ট্রোডাকশন দিয়ে তোমরা শুরু করবে, তার স্বীকার্যগুলো লিখবে। লিখার পরে তোমরা সাথে কি লিখবে, তার সীমাবদ্ধতা। তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেল তোমরা লিখবে, রাদারফোর্ডের পরমাণু মডেলও লিখতে হবে। এর সাথে তোমাদের লিখতে হবে সীমাবদ্ধতা। তাহলে দুইটা মডেল, নিলস বোর গেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য গেল, সীমাবদ্ধতা গেল। এখন তোমরা কি লিখবা, যে নিলস বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা। তুলনার ক্ষেত্রে তোমরা দুইটা অপশন দিবা, একটা দিবা সাদৃশ্য, একটা দিবা বৈসাদৃশ্য। অর্থাৎ প্যারাটা এরকম হবে, তোমরা সাদৃশ্য দিয়ে এইভাবে একটা সলভ করে এই এখানে তুমি যে মডেলটাই দাও তোমার ইচ্ছা হয়, এখানে তুমি দিলা রাদারফোর্ড, এখানে দিলা নিলস বোর। এখন অপশনগুলি লিখে দাও। এগুলি যে কোনো আমাদের ওই বইয়ের মধ্যে, আমাদের যে পাঠ্য বই, এগুলিতে যে কোনো বইয়ের মধ্যে তুমি সাদৃশ্য বৈসাদৃশ্য পাবা। তুমি বিশেষ করে অক্ষরপত্রের মধ্যে তোমরা পেতে পারো, খুব ভালোভাবে দেওয়া আছে। সাদৃশ্য লিখে তোমরা শেষ করবা, আবার তোমরা আলাদা প্যারা দিবা, দিয়ে লিখবা এই বৈসাদৃশ্য দিয়ে লিখে কিন্তু নেবার। এখানে কিন্তু কোনো কালার পেন তোমরা দিতে পারবে না যে স্যার ওই বৈসাদৃশ্য লিখে আমি একটা আন্ডারলাইন করে দিলাম, লাল কালি, নীল কালি, যত ধরনের মানে ডিজাইনের কালি আছে আমরা দিয়ে দিলাম না। সেখানে অবশ্যই বৈসাদৃশ্যর ক্ষেত্রে তোমাদের জাস্ট সাধারণ যে মানে বল পেন আছে, কালো কালির কলম আছে, সেটা তোমরা ব্যবহার করবে লিখে, বৈসাদৃশ্য লিখে। যে অনেকে বলে যে স্যার এখানে টান দিয়ে এখানে আমি একটু স্টাইল করে লিখলাম, এটা একটু মার্কিং করে দিলাম, এরকম না। কোনো মার্কিং করা যাবে না, ডিজাইন করা যাবে না, কোনো কালার পেন ব্যবহার করা যাবে না। কালো কালির বল দিয়ে তুমি এখানে এটাকে ইয়ে করতে পারো, বা কোনো কিছু তুমি এখানে ব্যবহার করতে পারবো না। তাহলে এইভাবে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা হয়ে গেল। যদি কেউ এভাবে আনসার করো আমি আশা করি তোমাকে 4 থেকে 4ই দিতে হবে। এবং সেখানে একটা তোমাদের যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আনসারের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আনসার লেখার সময় কাটাকাটি করা যাবে না। যেমন তুমি একটা আনসার লিখেছ, সাথে তোমার ফ্রেন্ডও তো আনসার লিখছে, কিন্তু তার অ্যাসাইনমেন্টের মধ্যে কোনো কি নাই, কাটাকাটি নাই, কিন্তু তোমার লেখাটার মধ্যে কাটাকাটি, দেখতে অসুন্দর দেখা যাইতেছে। তখন ইচ্ছা করলে যিনি খাতা দেখেন ওই শিক্ষক তোমার মার্কসটা কেটে দিতে পারে, যিনি এক্সামিনার
তোমাকে ইচ্ছা করলে উনি কি করতে পারে 1 নাম্বার কেটে দিতে পারে। অর্থাৎ তাহলে তোমার খাতার মধ্যে যেন একদম স্বচ্ছ একটা খাতা, বিনিময়ে তুমি একটা পেজ যদি তোমার সমস্যা হয়ে যায় তুমি চেঞ্জ করে আরেকটা পেজ তুমি অ্যাড করো, আবার লিখো তুমি এইভাবে। তাহলে কয়ের আনসারটা আমি আবার রিপিট করতেছি। ক, ফার্স্টলি তুমি নিলস বোরের পরমাণু মডেল এবং সীমাবদ্ধতা লিখবে। সেকেন্ড, রাদারফোর্ডের পরমাণু মডেল, দেন সীমাবদ্ধতা লিখবে। তারপরে তোমরা লিখবে যে রাদারফোর্ড এবং নিলস বোর পরমাণু মডেলের তুলনার ক্ষেত্রে তোমরা সাদৃশ্য অ্যাড করবে এবং বৈসাদৃশ্য, তোমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুইটাই তোমরা দিবে। তাহলে কয়ের আনসার আমাদের শেষ হলো। এখন দেখো ক্ষয়ের আনসার। ক্ষয়ের আনসারের ক্ষেত্রে তোমাদের বলা আছে যে কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা, সেটা প্রকারভেদ ও তাৎপর্য সহকারে। তোমরা যে ভুলটা করেছো আমি দেখেছি, তোমরা সবাই অনেকে লিখে আমাকে পাঠাইছো, আমাকে ব্যক্তিগত মেসেঞ্জারে বা ইমোতে তোমরা আমাকে সেন্ড করছো। কিন্তু তোমাদের যে ভুলটা হলো সেটা হলো তোমরা কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা দিয়েছো, সংজ্ঞা দিছো, ব্যাখ্যা দিছো, কিন্তু এর সাথে তোমরা তাৎপর্য লিখোনি। এই কারণে শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখো, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্রেকেট দিয়ে এন দিয়ে স্টার্ট, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, যে সংখ্যা দ্বারা একটা পরমাণু কোন একটা ইলেকট্রন পরমাণুর কোন শক্তি স্তরে আছে তার যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখলে, একে এন দ্বারা প্রকাশ করা হয়। এবং এন সমান 1 হলে কে শেল, এল শেল, এম শেল, এগুলি কমন কথা থাকতে হবে। এবং সেখানে এও অ্যাড করতে হবে প্রতিটি শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। এই কথাটা কিন্তু তোমাকে বলতে হবে, প্রতিটি শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এখন তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে যে বিভিন্ন শক্তি স্তরে যে ইলেকট্রন থাকতে পারে তুমি ইচ্ছে করলে দিতে পারো, প্রথম শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন থাকে এতটি এতটি এতটি, তোমার ইচ্ছা। তারপরে লিখবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। তাৎপর্যটা আমি ওই ডক্টর গাজী মোহাম্মদ আহসান কবির স্যারের বই, সেটাতে আমি দেখলাম তাৎপর্য দেওয়া আছে। তারপরে আরো অন্যান্য লেখকের বইয়ের মধ্যেও যে মানে ম্যাক্সিমাম বইয়ের মধ্যে তাৎপর্য আলাদা এদিন দেখবা দেওয়া আছে। তোমাদের এত ডিটেলস লেখার দরকার নাই, শুধু তাৎপর্যের মধ্যে যদি 2-3টা লাইন লিখলেও তুমি কিন্তু ফুল মার্কস পাবা। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তাৎপর্য অর্থাৎ আমার বলার উদ্দেশ্য যে তোমরা যেন যে প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য এটা প্যারা দিয়ে যেন লিখছো, এই অপশনটা যে আছে এটা কিন্তু না থাকলে আমি তোমাদের মার্কস দিতে পারবো না। এই কারণে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখে তার সংজ্ঞা দিয়ে তার ব্যাখ্যা, দেন তোমরা লিখবে তার তাৎপর্য, প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। সহকারী কোয়ান্টাম সংখ্যা তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে, এল দ্বারা প্রকাশ করা হয়, তার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। এইভাবে তার ডিটেলস এক্সপ্লেন তোমরা করতে পারো। দেন এটা বলতে পারো যে প্রতিটি উপস্তরের ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l+1। এই যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টের ফুল মার্কস পেতে হবে, একটু বেশি লিখি, সমস্যা নেই আমাদের। তাহলে প্রতিটি উপস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l+1। শিক্ষার্থীরা দেখো এইভাবে এস পি ডি এফ উপস্তরে তোমরা ধারণ ক্ষমতাটা দেখায় তারপরে তার তোমরা লিখবা যে সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। এইভাবে স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিবে এবং তার কিছুটা ব্যাখ্যা লিখে তোমরা তাৎপর্য আলাদা আলাদা প্যারা দিয়ে 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 এইভাবে আনসারটা করলে আমি আশা করব তোমরা 4 থেকে 4 মার্কস ইনশাল্লাহ পেতে পারো। ধন্যবাদ শিক্ষার্থীরা। এখন দেখো তাহলে ক্ষয়ের আনসারটা যেটা আমি আবার একটু রিপিট করতেছি, যে ক্ষয়ের আনসার আমাদের আসছে যে কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ, সংজ্ঞা সহকারে ব্যাখ্যা এবং সেখানে তাৎপর্য লিখতে হবে, তা না হলে তুমি কিন্তু ফুল মার্কস পাবা না। এই কারণে প্রধান কোয়ান্টাম সংখ্যা তার যে সংজ্ঞা আইডেন্টিফাই করে দেন এটার ব্যাপারে কিছু লিখে তারপর তোমরা লিখবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। যদি কেউ তাৎপর্য বইয়ের মধ্যে খুঁজে না পাও আমাকে ইনফর্ম করবা, সাথে সাথে আমি তোমাদের পিকচারটা আমি দিয়ে দিব, বা আমার কাছে আছে আমি তোমাদেরকে শেয়ার করে দিয়ে দিতে পারি, আমার যে গ্রুপে আছে আমাদের সেটা আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে এইভাবে তোমরা ক্ষয়ের আনসার করবে, সাবধান, খুবই আস্তে আস্তে ভালোভাবে সুন্দর লেখা যেন তোমাদের অ্যাসাইনমেন্টে থাকে। থার্ড যেটা আছে, তৃতীয় নম্বর যে বিষয়টা গয়ের যে আনসারের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে, সেখানে বলা আছে যে বিভিন্ন শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় করে তার ইলেকট্রন সংখ্যা তোমরা নির্ণয় করো। এবং সেখানে সবচেয়ে মজার বিষয়, সেখানে এই নির্দেশকের মধ্যে বলা আছে যে তৃতীয় শক্তি স্তর, কিন্তু শিখন ফলের মধ্যে আছে বিভিন্ন শক্তি স্তর, শিখন ফলের মধ্যে আছে বিভিন্ন শক্তি স্তর, কিন্তু নির্দেশকের মধ্যে দেওয়া আছে তোমরা দেখবে যে তৃতীয় শক্তি স্তর। এখানে তোমরা কিভাবে আনসার করবে, যে আনসারের মধ্যে যেটা মূল থিম সেটা হচ্ছে তোমাকে বিভিন্ন শক্তি স্তরের অরবিটাল সংখ্যা এবং
তার যে ইলেকট্রনের সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। সেটা আমি ক্লাস একবার দেখেছিলাম, কিন্তু তোমরা বড় আফসোসের বিষয় তোমরা এগুলো আসলে লক্ষ্য করো না, মন গড়ার মতো তোমরা আনসার লিখে আমাকে সেন্ড করছো। ওই তোমার বড় ভাই বা তোমার ইউটিউব কোনো পরিচিত ভাই, ফেসবুকে পরিচিত বড় ভাইগুলি পাঠাইছে, এদেরটা তোমরা ফলো করতেছো। তো দেখো তোমরা এই আনসারটা কিভাবে করবে। এখানে বক্সের কোনো দরকার নেই, এখানে বক্সের কোনো দরকার নেই। তো সেখানে এইভাবে তোমরা করতে পারো। তো সেখানে তোমরা দেখো যে তোমরা কিভাবে এই তৃতীয় তোমরা শক্তি স্তরের ক্ষেত্রে তোমরা কি করবে। তোমরা একটা কাজ করে নিতে পারো যে অন্তত পক্ষে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই তিনটা সংখ্যা তোমরা সংজ্ঞা দিতে পারো। যে একে বলা হয় প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা লিখে তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এবং 1-1.5 লাইনের ছোট একটা ব্যাখ্যা দিয়ে দিয়ে তোমরা আগাইতে পারো। দেন তোমরা বলতে পারো যে আমরা এইভাবে লিখবা যে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে যে বিভিন্ন শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে আমরা তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি। যে বিভিন্ন শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে আমরা কি করতে পারি, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। যেরকম তোমরা বলতে পারো যে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে এবার লিখবে, প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে লিখে একটা কমা দিবে, তারপর লিখবে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1। একটু বাংলায় লিখবে, একটু আনসারটা বড় করবে, যেহেতু এখানে 4 নাম্বারের একটা ব্যাপার, একটু যেন বড়ই হয়। তাহলে এখানে কি লিখবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, বাংলায় লেখা প্রধান কোয়ান্টাম সংখ্যা কমা n। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান তোমরা লিখবে, যেহেতু প্রথম শক্তি স্তর, n সমান লিখবে 1 হলে লিখবা যে বাংলায় লিখবা সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান, সহকারী কোয়ান্টাম সংখ্যা কমা l সমান তোমরা লিখবে n - 1, 1 - 1 তার মানে 0। এখন এইভাবে লিখতে পারো যে সহকারী কোয়ান্টাম লিখছে যখন l সমান হচ্ছে 0, তখন এখানে লিখবা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m সমান, যেহেতু একটু আগে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং l, বা তোমরা এখানে n সমান 1 হলে এটা যেহেতু এখানে দেখো আমি তোমাদের কি বলছি, যদি তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখে কে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা কে l দ্বারা প্রকাশ করা হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কে m দ্বারা প্রকাশ করা হয়, তিনটা কথা লেখার পরে তোমাদের এখানে তাহলে এগুলি লেখার দরকার নেই যে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1। তোমরা সেই ক্ষেত্রে কি করবা যে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে শুধু লিখবা এখানে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে n সমান 1 হলে, তাহলে n সমান 1 হলে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে কি হবে, তাহলে n সমান 1 হলে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে হবে যে 1 - 1 তার মানে 0। এইভাবে যখন l সমান 0 তাহলে তখন m সমান আমাদের হচ্ছে যে প্লাস মাইনাস l, মানে প্লাস মাইনাস 0, সুন্দর করে 0 লিখবা। এবং এখানে তুমি এই কাজটা করে দিবা যে l সমান 0 সমান s, তাহলে এখানেও শুধু s ই লিখবা। এবং অবশ্যই যে টিচার খাতা দেখবে ওই টিচার জানে যে mটাও উপস্তরের ত্রিমাত্রিক দিক নির্দেশ করে, তার মানে m এর মানটাও হচ্ছে একটি কি, m এর মানটাও হচ্ছে একটা অরবিটাল। তাহলে এখানে লিখবা যে প্রথম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, প্রথম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে শুধু s। এই যে m এর মানের উপর ভিত্তি করে তোমরা লিখবা, তাহলে মোট অরবিটাল সংখ্যা হবে কয়টি, একটি। এখন লিখবা যে আমরা জানি পলির বর্জন নীতি অনুযায়ী, আর পলির বর্জন নীতিটা কি লিখবা, অনেকে কি লিখছো, কিছু লিখছো না, আমরা জানি যে পলির বর্জন নীতি অনুযায়ী শুধু 18, এরকম না। দেখবা যে পলির বর্জন নীতি হতে আমরা জানি একই পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে যদি এদের স্পিন কি হয়, বিপরীতমুখী হয়। অর্থাৎ একই পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টি যদি এদের স্পিনটা কি হয়, বিপরীতমুখী হয়। তাহলে সেই ক্ষেত্রে কি লিখবা, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা, এখন লিখবা যে মোট ইলেকট্রন সংখ্যা হবে 1 × 2, এতটি হবে যে 2টি। তাহলে এভাবে দেখো আমাদের কিন্তু তৃতীয় শক্তি স্তর চাইলো, কিন্তু আমরা প্রথম শক্তি স্তর দিয়ে স্টার্ট করলাম। তো এইভাবে তুমি দ্বিতীয় শক্তি স্তর দিয়ে এখন লিখো যে n সমান 2 হলে কি হবে, এটা সবার আর ওই অনেক ভালোভাবে আনসারটা পারো। এটা এখন শুধু আমি তোমাদেরকে হেল্প করতেছি যে n সমান যদি 2 হয় তো l সমান n - 1, 2 - 1, দ্যাট মিনস 1, 0, 1। তাহলে l সমান যখন 0
তখন m সমান 0 হবে, যখন l সমান 1 তখন m সমান হবে প্লাস মাইনাস 1, এভাবে লিখে -1 0 প্লাস 1। তো এখানে তোমরা এই যে এখানে l সমান 0 মানে s, আর এখানে s লিখবে, আর এখানে l সমান 1 মানে p, এখানে লিখে দিবে px py pz। এটা যে ইচ্ছা, মানে এখানে এটা বিষয় নিয়ে একটু সাংঘর্ষিক বিষয়, এক এক বইয়ে px py pz এক এক মানকে তোমরা লিখেছে। তোমরা তোমাদের যে কোনো একটা বই ফলো করে বা ইচ্ছা করলে আমারটাও লিখতে পারো। তোমরা -1 0 প্লাস 1 এখানে একটা যে কোনো একটা লেখককে ফলো করে তোমরা এই মানগুলি তোমরা লিখবে। তা লেখার পর আমরা দেখতেছি এই দ্বিতীয় শক্তি স্তরের কারণে আমাদের m এর মান চলে আসলো কয়টা, 1 2 3 আর হচ্ছে 1 4। তাহলে টোটাল অরবিটাল সংখ্যা লিখবা এখানে, যে মোট অরবিটাল সংখ্যা, এখানে লিখবা মোট অরবিটাল সংখ্যা। মোট অরবিটাল সংখ্যা হবে s প্লাস px প্লাস py প্লাস pz, লিখবা 4টি। এখন আনসারটা আগের মতো করো, যে পলির বর্জন নীতি হতে আমরা আমাদের জানা আছে একই পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে যদি এদের স্পিনটা কি হয়, বিপরীতমুখী হয়। তারপরে লিখবে মোট ইলেকট্রন সংখ্যা, লিখবে 4 × 2, তার মানে লিখবে যে 8টি। অনুরূপভাবে এখন আমাদের যে মেইন আনসার, সেটা বিভিন্ন শক্তি স্তর চাইলো, আমরা ওইটা দিলাম। এখন হচ্ছে m সমান 3, এটা হচ্ছে তোমাদের মেইন আনসারটা। কিন্তু এই এটার মূল আনসারের সাথে 1 এবং 2 তুমি যদি আনসারটা করো তাহলে তুমি একদম ফুল মার্কস পাবে তুমি। এখন তুমি m সমান 3টা যেটা কিভাবে করবে তোমরা দেখো, m সমান 3 যখন হবে এখন m সমান 3 যদি তোমরা করো তাহলে m সমান 3 হলে আমাদের আসবে যে l এর মান n-1। অনেক এখান থেকে লেখে 0 থেকে n-1, নো নেই, কোনো দরকার নেই, এখানে 0 থেকে n-1 কোনো দরকার নাই। l সমান 3, l সমান n-1, 3 - 1, এখানে আসবে 2 0 1 2। আমি একটু তাহলে যখন l সমান 0 তখন m সমান 0, আমি একটু আগে তার এক্সপ্লেন আমি করেছিলাম। l সমান যখন 1 তখন m সমান +-1, এটা আমি করছি। এখন দেখো 2 এর যে বিষয়টা, যখন l সমান 2 তখন m সমান কি হবে, +-2, -2 -1 0 +1 +2। এইভাবে তোমরা এই যে m সমান যে তুমি 2 লিখলা, এই m সমান 2 এর ক্ষেত্রে এই যে এখানে d লিখবা, d লিখে এখানে dxy dyz dzx x² y² dz², এভাবে তোমরা s, তাহলে মোট অরবিটাল সংখ্যা আমাদের হবে যে s প্লাস px প্লাস py প্লাস pz প্লাস dxy প্লাস dyz প্লাস dzx প্লাস dx² y² প্লাস dz²। তাহলে টোটাল আমাদের অরবিটাল সংখ্যা হয়ে যাবে 9টি। তাহলে লাস্টে লিখবে এখানে যে মোট অরবিটাল সংখ্যা হলো 9টি। তারপরে আবার লিখবা পলির বর্জন নীতি অনুযায়ী, আমরা জানি পলির বর্জন নীতি যেহেতু আগে 2বার লিখছো, আবার এটাতে যে একই পারমাণবিক অরবিটালে তুমি যেহেতু একবার লিখছো আর লেখার দরকার নেই। তুমি ইচ্ছা করলে এই যে একবার পলির বর্জন নীতি হতে আমরা জানি লিখে শেষ করতে পারো, তোমার ইচ্ছা। আবার লিখতে পারো যে পলির বর্জন নীতি অনুযায়ী আমরা জানি একই পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে যদি এদের স্পিন কি হয়, বিপরীতমুখী হয়। তাহলে এইভাবে মোট ইলেকট্রন সংখ্যা এবং মোট অরবিটাল সংখ্যা তোমরা কি করতে পারো, নির্ণয় করতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা যদি এইভাবে ক খ গ এর আনসার করো এবং তোমরা ইনশাল্লাহ ফুল মার্কস তোমরা পাইতে পারো ইনশাল্লাহ। এখন দেখো তোমাদের ঘয়ের ব্যাপারে আমি একটু ইনস্ট্রাকশন দিব। ঘটা হচ্ছে আমাদের যে গয়ের যে বিষয়টা, সেখানে কিন্তু তোমাকে 3টা নীতি উল্লেখ করতে হবে, তুমি আনসার যাই করো। এবং সেখানে শিক্ষণফলের মধ্যে লেখা আছে আহ্বান নীতি, পলির বর্জন নীতি, এবং সেখানে বলা আছে যে খুন্ডের নীতি। তোমরা অনেকে কি করেছো, আহ্বান নীতি লিখছো, পলির বর্জন নীতি লিখছো না, শুধু পটাশিয়াম আহ্বান নীতি মেনে চলে বইলা শেষ করে দিছো। আবার কেউ কি করছো, ক্রোমিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি মেনে চলে, এটা লিখে তোমরা শেষ করে দিছো। এরকম তা না, তোমরা এইটা 2টা তো হবেই, তোমরা মাঝখানে তোমাদের আনসার সবই ঠিক আছে, তোমাদের আমি আনসারগুলি ভুলগুলি আমি এখন তোমাদেরকে সংশোধন করার চেষ্টা করব। তোমরা এর সাথে অ্যাড করবে যে তোমরা এর সাথে যে অ্যাড করবে যে চতুর্থ যে ঘ নাম্বার যে ধাপটা, ঘ নাম্বারের ধাপটাতে তোমরা যে সেখানে বলা আছে যে
আউবো নীতি, পলির বর্জন নীতি এবং হুন্ডির নীতি, এই তিনটা নীতি প্রয়োগ করে পটাশিয়াম এবং ক্রোমিয়াম, এই ক্রোমিয়াম 24 এবং পটাশিয়ামের 19, এই দুইটা ইলেকট্রন বিন্যাস আমাদের দরকার। আচ্ছা, তো তোমরা এখন কিভাবে আনসারের সিস্টেমটা দেখবে? তোমরা প্রথমে এখানে আউবো নীতি লিখবে। যে আউবো নীতিটা কি? যে ইলেকট্রন, আমরা জানি যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করে, তারপরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করে। এখন এইভাবে লিখে তোমাদের কাজটা যেটা আউবো নীতি লিখে তোমরা তারপরে কি করবা? তোমরা প্রত্যেকটা শক্তি স্তরের অরবিটালের n+l এর মান নির্ণয় করবা। কিভাবে? এইভাবে লিখবা যে 1s এর ক্ষেত্রে তোমরা বলতে পারো যে স্যার আমাদের তো 1s দরকার নেই, আমাদের মেন দরকার 3d 4s। না না, আমাদের 1s 2s 2p 3s 3p 3d 4s, আমরা এই 7টার ক্ষেত্রে n+l এর মান নির্ণয় করব। এবং এটা শুরু করার আগে তোমরা অবশ্যই লেখার মধ্যে এই কথাটা লিখবা যে সমস্ত শক্তি স্তরের অরবিটালের মান একই হয়, যে সমস্ত শক্তি স্তরের অরবিটালের মান একই হয় সেক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার মান যাদের ক্ষুদ্র ওই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবং তার প্রথমে তোমরা আউবো নীতির ক্ষেত্রে এই শর্ত দুইটা, এগুলি বলার কোনো দরকার নেই। যে আউবো নীতি হচ্ছে এই যে প্রথমে শক্তি স্তর, প্রথমে ইলেকট্রনগুলো শক্তি স্তরের নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে। লিখে তারপর তোমরা এটা বলতে পারো যাদের n+l এর মান কম সেটা নিম্ন শক্তি স্তর, এবং n+l এর মান যার বেশি এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। সেক্ষেত্রে তোমরা এও বলবে যদি কোনো ক্ষেত্রে শক্তি স্তরের অরবিটালের ক্ষেত্রে n+l এর মান সমান হয়ে যায় সেক্ষেত্রে n এর মান এর উপর নির্ভর করবে, n এর মান যার ক্ষুদ্র হবে সেটিতে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। তারপর লিখবে যে 1s এর ক্ষেত্রে আর কিছু লেখার দরকার নেই। 1s এর ক্ষেত্রে n প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান 0। পরে লাগবে অতএব সূত্র লাগবে n+l সমান 1 বাঙালি প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান 0। তাহলে n সমান 1 এবং l এর মান হবে 0, তার মানে 1 হবে। এইভাবে 1s এর ক্ষেত্রে 1 লিখবে, 2s এর ক্ষেত্রে এইভাবে কি হবে? তাহলে তোমরা জানোই n এর মান 2, l এর মান হবে 0। তাহলে এখানে n+l সমান হবে যে শুধু 2। অনুরূপভাবে 2p এর ক্ষেত্রে n+l এর মান নির্ণয় করবে, তারপরে 3s এর ক্ষেত্রে নির্ণয় করবে, 3p এর ক্ষেত্রে নির্ণয় করবে, 3d এর ক্ষেত্রে নির্ণয় করবে, 4s এর ক্ষেত্রে নির্ণয় করবে। তারপরে তোমরা এই কথাটা অ্যাড করবে, তোমরা লিখবে যে এই আউবো নীতি অনুযায়ী ইলেকট্রনের ঊর্ধ্বক্রম হচ্ছে 1s 2s 2p 3s 3p 4s এবং এখানে লিখবে যে 3d। অর্থাৎ ইলেকট্রনের যে ঊর্ধ্বক্রমটা, ইলেকট্রন যে প্রবেশ করবে তাহলে সেটা কি হবে? যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের যে ঊর্ধ্বক্রম শ্রেণীটা এভাবে লিখে এখন লিখবা যে পলির বর্জন নীতি। পরে লিখবা যে পলির বর্জন নীতি। এইভাবে তোমরা আউবো নীতি লিখে তার ঊর্ধ্বক্রম পর্যন্ত লিখবা। এইভাবে ঊর্ধ্বক্রম পর্যন্ত লিখে তোমরা আউবো নীতিটা তোমরা সব করে দিবে। দেন তোমরা লিখবে যে পলির বর্জন নীতি লিখে লিখবা যে একই পারমাণবিক অরবিটালে প্রথম দ্বিতীয় একটা প্যারা দিতে পারো পলির বর্জন নীতি। তারপর লিখতে পারো যে একই পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে যদি এদের স্পিন বিপরীতমুখী হয়। অর্থাৎ এভাবে লিখবা যে প্রতিটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে এবং এদের স্পিন যদি বিপরীতমুখী হয়। এইভাবে শুধু জাস্ট পলির বর্জন নীতিটা তোমরা এখানে শুধু উল্লেখ করবা, আর কিছু না। তখন এই পলির বর্জন নীতি উল্লেখ করে স্যার যেহেতু তোমরা গয়ের মধ্যে বিশদ আলোচনা করেছো যে ওই ক্ষয়ের মধ্যে কিন্তু আমাদের অনেক আলোচনা যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে কিভাবে উপস্তরের ত্রিমাত্রিক দিক বিন্যস্ত হয়ে যায় এটা স্যার বুঝতে পারবে। সুতরাং পি অরবিটাল গুলো যে একাধিক উপাংশে বিভক্ত, ডি অরবিটাল গুলো একাধিক উপাংশে বিভক্ত, এগুলো স্যার বুঝতে পারবে। সুতরাং এখানে তোমাদের আর কিছু বলার দরকার নাই। তোমরা শুধু বলবা যে পলির বর্জন নীতি হতে আমরা জানি প্রতিটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে যদি এদের স্পিন কি হয়? বিপরীতমুখী হয়। পরে লিখবা এই কারণে s অরবিটালে 2টি ইলেকট্রন বিদ্যমান। এইভাবে বাংলায় তোমরা লিখে নিবা যে s অরবিটালে 2টি ইলেকট্রন বিদ্যমান এবং p অরবিটাল 3টি উপাংশে বিভক্ত, সেটা আমরা জানি px py এবং pz। সুতরাং পলির বর্জন নীতি অনুযায়ী p অরবিটালে 3টি অরবিটালের 2টি করে ইলেকট্রন প্রবেশ করলে মোট 6টি ইলেকট্রন হয়, অর্থাৎ p6। তো
এরকম ভাবে এই এস পি ডিটা তোমরা বলতে পারো, যেহেতু এফ আমাদের দরকার নেই, যে ডি অরবিটালে পলির বর্জন নীতি অনুযায়ী যে ডি অরবিটালটি 5টি দিকে বিভক্ত থাকে, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স এভাবে লিখে, অর্থাৎ এই ক্ষেত্রে এদের মোট ইলেকট্রন সংখ্যা হবে 10। এটা লিখে পলির বর্জন নীতি শেষ। এখন তোমরা আনসার করবে হুন্ডের নীতি। দেখো তুমি আহ্বান শেষ করলাম, হুন্ড একটু বড় হবে আমাদের আনসারগুলি, কিন্তু কিছু করার নেই, আমাদের ফুল মার্কস পেতে হবে আমাদের। তারপরে সেকেন্ড আমরা লিখলাম পলির বর্জন নীতি। এখন থার্ড যে লেখাটা সেটা আমাদের কি হবে, যে হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা কি, যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে ইলেকট্রন সব সময় একই মুখী স্পিনে প্রবেশ করার জন্য এরা চেষ্টা করে। তাহলে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল কারা? পি অরবিটাল সমশক্তি সম্পূর্ণ ভিন্ন অরবিটাল, সমশক্তি হওয়া চাই এবং ভিন্ন অরবিটাল হওয়া চাই। পি এক্স পি ওয়াই পি জেড সমশক্তি সম্পূর্ণ ভিন্ন অরবিটাল, পি এক্স পি ওয়াই পি জেড, বা ডি এর ক্ষেত্রে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স, এভাবে। অর্থাৎ সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলির ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর অরবিটাল প্রবেশ করে, তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে চায় এবং এরা একমুখী স্পিনে প্রবেশ করে। এখন তোমরা মেন উদ্দীপকে তোমাদের কিন্তু এখানে আলোচনা অলরেডি হয়ে গেছে, অর্থাৎ তোমাদের 2 নাম্বার বা 3 নাম্বার তোমরা পাবা। এখন শুধু ইলেকট্রন বিন্যাস আলোকে একটু ব্যাখ্যা দিলে তোমাদের যথেষ্ট। এখন তুমি লিখবা যে পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। তখন পটাশিয়ামের ক্ষেত্রে তুমি লাস্টে 4s1 লিখলে, এবং এখানে অনেকে যা করছো আমি দেখলাম যে অনেকে এত পাগলামি করছো যে n+l এর মান এখানে 0.01 লিখছো। তুমি উচ্চ মাধ্যমিক আমাদের 13টা পাঠ্য বই, তুমি কোনো বইয়ের মধ্যে তুমি পাবা না খুঁজে n+l এর মান 0.5। তাহলে তুমি এই সমস্ত মানগুলি তুমি কিভাবে এখানে খাতার মধ্যে নোট করো? 0.1 0.2 0.5 লিখতে হবে না, কোনো বইয়ের মধ্যে 0.5 লেখা নেই। সুতরাং তোমাদের একটা দিল, তোমরা লিখলাম, বলো স্যার এখানে 0.5 লিখে সমস্যা কিনা, দেখতে কেমন দেখা যায় এখানে? এই ছিল, এখানে কি আমরা কোনো ক্রমিক ক্রম লিখতেছি? আমরা এখানে 1 এর সাথে 0 যোগ করলে আমাদের 1 হয়, আমরা সেটাই লিখবো। তাহলে এখানে আমরা নিজে কোনো নতুন কিছু অ্যাড করবো না। তারপরে যেটা কাজটা তোমাদের করতে হবে, যখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে 3D তে না গিয়ে 4s এ গেল, এখন তুমি আনসার লিখবা ওই যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ যায় কেন। এখানে মেন আনসার, যেহেতু তুমি একটু প্রথমেই 3D এবং 4s এর ক্ষেত্রে তুমি লিখে ফেলছো, এই কারণে তুমি এখানে আনসারটা সরাসরি লিখে ফেলবে। যেহেতু 3D এর ক্ষেত্রে যেহেতু 3D এর ক্ষেত্রে n+l এর মান হলো, তোমরা সরাসরি লিখবা, যেহেতু আমরা জানি যে আহ্বান নীতি অনুযায়ী, আহ্বান নীতি হতে আমাদের জানা আছে যে n+l এর মান যার কম হবে ইলেকট্রন প্রথমে সেটিতে প্রবেশ করবে এবং যেটিতে বেশি সেটিতে প্রবেশ করবে। সুতরাং যেহেতু 3D এর ক্ষেত্রে এর মান বেশি এবং 4s এর মান কম হয়, এই কারণে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s প্রবেশ করে। আমি আবারও বলি, এই আনসারটা কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ যায় কেন তার আনসার। যেহেতু তুমি আহ্বান নীতি অনুযায়ী তুমি কথাটা বললেই নিছো, সুতরাং লাস্ট নিচে লিখবে যে পটাশিয়াম আহ্বান নীতি মেনে চলে। এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, তো তুমি একটু লেখছো যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে ডি অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো তোমরা একটা কাজ করে নিতে পারো, যে উভয় ক্ষেত্রে তোমরা প্রথমে এইভাবে ইলেকট্রন বিন্যাস করে তোমরা বক্স পদ্ধতিতে তোমরা সাথে ইলেকট্রন বিন্যাসটা করে নিতে পারো। যে প্রথমে তোমরা বক্স পদ্ধতিতে, তাহলে তুমি যখন পটাশিয়ামের করলা, পটাশিয়ামের 19 এর ইলেকট্রন বিন্যাস করলা, যে পটাশিয়ামের 19 যখন তুমি ইলেকট্রন বিন্যাস করলা, করার পরে আবার নিচে আবার এইভাবে লিখতে পারো যে বক্স পদ্ধতিতে, বক্স পদ্ধতিতে লিখে 1s 2s তুমি বক্সটা আবার নিচে ফলো করে দিতে পারো। আবার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ, আবার লিখবা যেটা বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। তাহলে বক্স পদ্ধতিতে দুইটা। তাহলে যখন তুমি ক্রোমিয়ামের ক্ষেত্রে লিখলা যে ক্রোমিয়ামের ক্ষেত্রে যে আমরা জানি যে তার শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে এবং সমশক্তি সম্পন্ন ভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন এরা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চায়। এবং সেই ক্ষেত্রে তোমরা বলবা যে পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তুলনা করলে দেখা যায় যে ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটি সমশক্তি সম্পূর্ণ ভিন্ন অরবিটাল ডিতে প্রবেশ করে। অর্থাৎ ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়াম মৌলটি কি করে, যে ক্রোমিয়াম মৌলটি যে পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে খেয়াল করলে দেখা যায় যে ক্রোমিয়ামের যে মৌলটি সেটি কিন্তু ইয়ার নীতি, যেটা হুন্ডের নীতি ফলো করে। এই কারণে শিক্ষার্থীরা তোমরা তারপরে বলবে যে যেহেতু ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটি কিসে প্রবেশ করছে, ডি ইলেকট্রনে, যেহেতু তার ডি ইলেকট্রনে ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটি প্রবেশ করে, এই কারণে তার যে ইলেকট্রন এই ডি অরবিটালে প্রবেশ করার কারণে সে কিন্তু হুন্ডের নীতিকে মেনে চলে। কেন হুন্ডের নীতি? পি এবং ডি অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। পরে লাগবা যেহেতু
যেহেতু ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে বিদ্যমান, এই কারণে ক্রোমিয়াম উদ্দীপকের মৌল ক্রোমিয়াম কি হুন্ডের নীতি, এই ক্ষেত্রে হুন্ডের নীতি আমরা প্রয়োগ করতে পারি। সুতরাং শিক্ষার্থীরা আমি আশা করি আমি যেভাবে বলেছি তোমরা ঠিক এভাবে ইনশাল্লাহ একটা অ্যাসাইনমেন্ট, সুন্দর অ্যাসাইনমেন্ট উপহার দিবে, যেন তোমরা সবাই অ্যাসাইনমেন্টে, আমরাও চাই তোমরা যেন সর্বোচ্চ নাম্বার পেতে পারো এবং এইভাবে তোমরা যেন সর্বোচ্চ একটা মার্কস পেতে পারো, সেই আশায় সেই প্রত্যাশায় আমি আমার ক্লাসের আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা অবশ্যই লেখার পরে যে যা লিখতেছো বা দেখতেছো তোমরা কিন্তু সেটা আমাকে আবার আপডেট জানাবা যে স্যার আমি এইভাবে এটা লিখছি, আপনি দেখেন, কনফার্ম করে তারপর তোমরা ইনশাল্লাহ খাতা জমা দিয়ে দিবে আমাদের সঠিক টাইমে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায় ক্লাস আজকে এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।